এবার এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। 10টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধানদের নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এল.সি. গোয়াল। আইএসআইএস-এর হামলা সতর্কতা ঘিরে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। যুব সম্প্রদায়ের একাংশের মধ্যে আইএসআইএস-এর বাড়তে থাকা প্রভাব দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর করছে। এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। 10টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এল.সি. গোয়াল। সংখ্যায় খুব অল্প হলেও দেশের তরুণ সমাজের একটা অংশ যেভাবে আইএস জঙ্গিদের কার্যকলাপে প্রভাবিত হচ্ছে সেই নিয়ে উদ্বেগ উঠে আসে বৈঠকে। সম্প্রতি তেলেঙ্গানা থেকে 17 জন এবং মহারাষ্ট্র থেকে 4 জন যুবক সিরিয়া এবং মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করে। অভিযোগ, আইএস জঙ্গিদের আদর্শে অনুপ্রাণিত হয়েই বাইরে যাওয়ার চেষ্টা করে তারা। এমন যুবকদের সন্ত্রাসবাদী আদর্শের ঘূর্ণি থেকে কিভাবে বের করে আনা যায় তা নিয়ে এদিনের বৈঠকে বিশদে আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধস নেমে ধ্বংসস্তূপে পরিণত হলো মণিপুরের গোটা একটা গ্রাম। প্রাণ হারালো অন্তত 20 জন। ঘটনায় ত্রাণ এবং উদ্ধার কাজের জন্য এনডিআরএফ-এর বিশেষ দল পাঠানো হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ধস নেমে এক লহমায় ধ্বংসস্তূপে পরিণত হলো মণিপুরের গোটা একটা গ্রাম। প্রাণ হারালেন অন্তত 20 জন। মায়ানমার সীমান্তে মণিপুরের চান্দেল জেলার প্রত্যন্ত জোপি অঞ্চলে রবিবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে মানচিত্র থেকেই হারিয়ে গেল আস্ত একটা গ্রাম। জমল নামের কুকি অধ্যুষিত ওই ছোট্ট জনপদটিতে এই মুহূর্তে পৌঁছে গেছে পুলিশ ও উদ্ধারকারী দল। সমগ্র গ্রামটি মাটিতে চাপা পড়ে গেছে। পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের পক্ষে সেই ধস সরানো অসম্ভব হয়ে উঠেছে। সরকারি সূত্রে খবর, উদ্ভাসন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত কতজন প্রাণ হারিয়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছে না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হিরুজিৎ সিং নামে চান্ডালের এসপি সহ 20 জনের মৃত্যু হয়। গত কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টির জেরে ভারতের উত্তর পূর্বের এই রাজ্য এই মুহূর্তে বানভাসী। নিচু অঞ্চলগুলিতে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি, ঘরবাড়ি। ঘটনায় ত্রাণ ও উদ্ধার কাজের জন্য এনডিআরএফ-এর বিশেষ দল পাঠানো হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জোর কদমে চলছে ধসে চাপা পড়া গ্রামবাসীদের খোঁজার কাজ। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা, আশঙ্কা গ্রামবাসীদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে গত এক সপ্তাহে 12 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাল্টা জবাব দেয় বিএসএফও। জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। পুলিশ জানিয়েছে, রবিবার আরএসপুরা সেক্টরে কুটরাংখায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চৌকি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। শনিবার রাত 1:30 নাগাদ এই হামলা শুরু হয়। পাল্টা জবাব দেয় বিএসএফও। দুপক্ষের মধ্যে রাত 2:30 পর্যন্ত গুলি বিনিময় হয়। পাক হামলায় অবশ্য কোনো হতাহতের খবর নেই। গত এক সপ্তাহেই 12 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক রেঞ্জার্স। তাদের নির্বিচারে গুলি চালানোর ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। প্রাণের ভয়ে অন্যত্র সরে যেতে হচ্ছে গ্রামাঞ্চলের হাজার হাজার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নিরাপত্তা বাড়ানো হয়েছে ত্রিপুরাতেও। সম্প্রতি পাঞ্জাবের পুলিশ স্টেশনে জঙ্গিদের হামলা এবং 1993 সালের মুম্বাই বোমা বিস্ফোরণের অন্যতম চক্রী ইয়াকুব মেননের ফাঁসির প্রেক্ষিতে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ছোটা সাকিলের হুমকির প্রেক্ষিতে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর প্রেক্ষিতে 3 দিকে আন্তর্জাতিক সীমান্ত ঘেরা ত্রিপুরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ বাহিনী। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারবিহীন এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক সূত্রে খবর। রাত্রিকালীন প্রহরার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের খবর, ত্রিপুরা রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্য কোনো শহর আন্তর্জাতিক জঙ্গিদের মূল টার্গেট নয়, তবে তারা দেশের বড় শহরে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য এবং অন্য দেশ থেকে অনুপ্রবেশের জন্য ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে সেফ করিডোর হিসেবে বিভিন্ন সময় ব্যবহার করে থাকে। তাই এখনও আন্তর্জাতিক জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের জন্য দেশের এই অংশের রাজ্যগুলিকে ব্যবহার করতে পারে বলে গোয়েন্দাদের অনুমান। তাই রাজ্যেও সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের বিএসএফ বাহিনীর পাশাপাশি
ত্রিপুরা পুলিশের সদর দপ্তর থেকেও থানাগুলিকে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তৃতীয় সোনামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য কমিটির সদস্য কাজল ঘোষ সহ অন্যান্যরা। রবিবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তৃতীয় সোনামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। উক্ত সম্মেলনে 110 জন প্রতিনিধি অংশগ্রহণ করে গোটা বিভাগ থেকে। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য কমিটির সদস্য কাজল ঘোষ, সংগঠনের রাজ্য কমিটির সদস্যা কাজল রানী সরকার, সিআইটিউ সোনামুড়া বিভাগীয় সম্পাদক প্রদীপ সাহা। সম্মেলনে সভাপতিত্ব করেন মঞ্জু বর্মন, শান্তিকন্যা ত্রিপুরা সহ অন্যান্যরা। উক্ত সম্মেলনে তাদের 11 দফার দাবিগুলি পেশ করা হয়। উক্ত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিউ মহকুমা কমিটির সম্পাদক প্রদীপ সাহা বলেন, কংগ্রেস টানা 55 বছর এই দেশের মধ্যে রাজত্ব করেছে। কি পেয়েছি কংগ্রেস থেকে? যারা বলেছিল গরিবী হটাবে, যারা বলেছিল বেকারি হটাবে, যারা বলেছিল সবুজ বিপ্লব করবে, যারা বলেছিল যে দুর্নীতি মুক্ত একটা প্রশাসন গড়ে তুলবে, যারা বলেছিল শ্রমিকদের সামাজিক অধিকার দেবে, আমরা কি দেখতে পাই? সম্মেলন শেষে 41 জনের একটি নতুন কমিটি গঠন করা হয়, যার সম্পাদক নির্বাচিত হয় স্বপ্না চক্রবর্তী ও সভাপতি হন অঞ্জু বর্মন। এই সম্মেলনে অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে লড়াই জারি রাখার আহ্বান রাখেন উপস্থিত বক্তারা। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 1 ঘন্টার ব্যবধানে দুটি যান দুর্ঘটনায় প্রাণ হারালো এক যান চালক এবং আহত হয় 16 জন যাত্রী। ঘটনা দুটি ঘটে দেবদারু এবং সাচিরাম বাড়িতে। পরপর 2 যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গাড়ি চালক, আহত হয়েছেন প্রায় 16 জন যাত্রী। 1 ঘন্টার ব্যবধানে দেবদারু এবং সাচিরাম বাড়িতে ঘটে 2 যান দুর্ঘটনা। দেবদারুতে গাড়ি বেলাইন হয়ে পড়ে যায় 30 ফুট নিচে। সাচিরাম বাড়িতে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে ড্রেনে পড়ে উল্টে যায় TR032709 নম্বরের কমান্ডার জিপ। আহত হয় কয়েকজন। আহতদের আনা হয় জুলাইবাড়ি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। গাড়িতে 8 জন মহিলা এবং 4 জন পুরুষ ও একজন ড্রাইভার ছিল। এটা বুঝতে পারছি না, মানে মাঝখানে এইভাবে হয়েছে, আমি উঠেছি এইভাবে আছে তো বাসে তো আমরা পড়িয়েছি পারছি না গাড়ি। কতজন আসলেন গাড়ির মধ্যে? 9 জন। 5:30 সাচিরামবাড়ি বাজারটার কাছে জিপ গাড়ি, এটা মনোবনপুর থেকে ফিরে আইতেছিল, মৌরিপুরে যাই, এটা রাস্তার পাশে স্লিপ করে উল্টে গেছে। এগুলো প্রায় 9 জন যাত্রী, কম বেশি কিছু আহত আছে, তবে রেফার কেউ নেই। মারাত্মক কোনো কিছু দেখতেছি না। ড্রাইভার নিজেও আহত হয়েছে, সম্ভবত কলাচড়া হসপিটালে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলা পুলিশ আধিকারিকের উদ্যোগে 15 আগস্ট স্বাধীনতা দিবসের নিরাপত্তার অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। আসন্ন 15 আগস্ট স্বাধীনতা দিবসের নিরাপত্তার অঙ্গ হিসেবে খোয়াই জেলা পুলিশ আধিকারিকের উদ্যোগে শুক্রবার এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদীরা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, নিরাপত্তার কোনো ফাঁক রাখতে চাইছে না জেলা পুলিশ আধিকারিক। তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার, কনস্টেবল সহ এলাকার লোকজনদের নিয়ে হয় এই কর্মশালা। উক্ত কর্মশালায় জেলার 2 জন বোম স্কোয়াড বিশেষজ্ঞ রাজীব রায় এবং ব্রজেন্দ্র বর্মন একটি মহড়ার মাধ্যমে এই কর্মশালাটি পরিচালনা করেন। কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ, যানবাহন অথবা সন্দেহজনক কিছু দেখলে পুলিশ সহ সাধারণ মানুষকে প্রাথমিক অবস্থায় কী করণীয় সেই সম্পর্কে ওয়াকিবহাল করাই ছিল এই বিশেষ কর্মশালার উদ্দেশ্য। এই ধরনের কর্মশালাকে হাতের কাছে পেয়ে এলাকার জনগণ ও নবনিযুক্ত পুলিশ কর্মীদের বিশেষ উৎসাহ পরিলক্ষিত করা যায়। আমাদের এখানে ওই যেমন কোনোখানে বোম পাওয়া গেল, সন্দেহ কোনো জিনিস পাওয়া গেল, এর মধ্যে বোম হইতে পারে, এই ধরনের যদি কেউ যদি পান বা পায় বা সন্দেহ হয়, তাহলে এটা পুলিশের খবর যাতে দেওয়া হয় এবং পুলিশ এটা আমাদের এখানে
চাকমাঘাট 12 ব্যাটালিয়ন TSR এর ক্যাম্পে এরা বিডিএস টিম আছে। এই বিডিএস টিমকে খবর দেবে, খবর দিলে তারপরে তারা এই যে এক্সক্লুসিভ বিভিন্নভাবে প্ল্যান্টেশন করতে পারে, করাইতে পারে, এই ধরনের যাতে ভীষণভাবে যাতে কোনো ক্ষতি না হয় পাবলিকের, এই ব্যাপারে করার জন্য এই অ্যাওয়ারনেসের ব্যবস্থা আমরা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের পণের জন্য গৃহবধূর উপর অত্যাচার, প্রাণে মারার চেষ্টা। অবশেষে গৃহবধূ বিশালগড় থানায় স্বামীসহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনা উদয়পুর দাতারাম গর্জি এলাকায়। কমলাসাগরের মধুপুর এলাকার মজিদ মিয়ার কন্যা মন্টি বেগমের সাথে উদয়পুর দাতারাম গর্জি এলাকার আব্দুল রবের ছেলে আব্দুল শামীর সাথে গত 3.5 বছর পূর্বে সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহের সময় 2.5 ভরি স্বর্ণালঙ্কার সহ কাঠের আসবাবপত্র এবং নগদ 50,000 টাকা তাদের চাহিদা মতো দেয়া হয়। স্বামী আব্দুল শামীর পেশায় গাড়ি চালক, কিন্তু গৃহবধূ মন্টি বেগমের অভিযোগ বিয়ের 2-3 মাস পর থেকেই তার স্বামী আব্দুল শামীর শ্বশুর আব্দুল রব এবং শাশুড়ি কুলসুম বিবি তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। কখনো বলে গাড়ি কেনার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে, আবার কখনো বলে ঘর তোলার জন্য টাকা দিতে। আরেকবার 6,000 টাকা নিছি। তারা শুধু টিয়া নিয়ে আইতাম, গাড়ি বিলে কিনবো টিয়া নিয়ে আইতাম। কদিন বাদে মারধর করে, ভিটাভিটি করে, আইনা বাইর দিয়ে জায়গা নিয়ে না। তাহলে কবার মিল মিটিং করে নিয়ে দিয়েছে বাবু মা নিয়ে তো তবু তারা মানে না। এটা কদিন পরে পরে বালা থাকে তুই কদিন পরে আবার আরাম হয়ে যাবে। তারা বক্তব্যটা কিটা, উদ্দেশ্যটা কিটা? তারা বক্তব্য তারা গাড়ি নামাইবো, শুধু গাড়ি নামাইবো, এটা কই আমার শুধু টিয়া নেই। তো আমি পিঠা জ্বালা সহ্য করতে না, বাবু কাছে আইয়া কই বাবু এতে খুঁজা মুজা দে আমারে। তো আমি এটা লইয়া যাইলে কদিন বালা থাকবো, বালা থেকে আবার ফিটা আরম্ভ হইব। তো আমার বাবু বিয়ার সময় স্বর্ণের জিনিস দিছিল, এডি বেড়া তারা বেচালাইছে। এদিকে মন্টি বেগমের পিতা মজিদ মিয়া দিনমজুর। মেয়ের কষ্টের কথা শুনে কয়েকবার টাকা দেয়, কিন্তু গাড়ি ও ঘর কোনোটাই আর হয়নি। টাকা নেওয়ার পরেই 2-3 দিন যাওয়ার পর পুনরায় টাকার জন্য শ্বশুরবাড়ির লোকেরা চাপ দেয়। টাকা আনতে না বলতেই সকলে মিলে ঘরবন্দি করে মুখে এবং মাথায় বালিশ ও কাপড়ের চাপা দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে। মনে করেন বিয়া দেওয়ার 2 মাস পর থেকে বা এর মধ্যে 1.5 মাস 2 মাস পর থেকে তারা কার্য আরম্ভ হয়েছে, মারপিট করে। তো মায়ে একদিন আমার জানাইছে এইভাবে মারপিট গেছি বলে তারা কোনো পয়সা দিয়েছে না। মায়া আমার কাছে দিয়েছে এরপরে নিতে পারে না। এরপর যে তারা বিয়ার মধ্যে খাটাখাটি করছে, মানিকগাজি ওই জগন্নাথ দিকের পারে দুপুর চাইনে ফোন করলাম, চাইনে ফোন করছে এরকম ব্যবস্থা আসলে আমার চাইনা দিয়ে যান। তো চাইনে চলে গেছে, চাইনে বাইক দিয়েছে, মিলে দিলে দিয়েছে, দূরেই মানে করে দিয়েছে, আর কোনো পয়সা দিয়েছে না। আপনার বাড়ি কোন জায়গা? আমার মধুপুর। কোন জায়গায় দিয়েছিলেন? দিয়েছি মধুপুর দাদারাম। আমি খুব কষ্ট করে টিয়া পয়সা দিয়েছি মায়ের শুয়ের লাগিয়া। কখন পর্যন্ত মায়ের কোনো শু হইল না। এই লিয়ে 4টা ঘটনা তারা করলো। সেদিন শ্বশুর অত্যাচার করে মানে মায়ের লোনে প্লেন করছে, বাড়ির সাবাদা করছে, মায়ের লিলে মায়ের যাও চিল্লে বেলায় জোড়া করছিল, কোনো বাচ্চা দিয়েছে। ঈদের যখন আমরা শুরু করতে গেছিলাম, বেশি করে 50 ফেলাইয়া এই তারা বাপু 3 জন মা 3 জন মিলিয়া আর গ্রামবাসী 1 2 জন লইয়া মিলিয়া আমরা খুব মারধর করছে। আমরা 3 জন খুব গুরুতর আহত হয়েছে, হাসপাতাল ভর্তি আছি। আমার ছোট ভাইয়ের বউ তলবেট লাগতে মারছে। এই ছেলের বাপে খুব গুরুতর আহত আছে, 3 দিন ভর্তি আছি। 3 দিন তারা চিকিৎসা করে তারা বাড়ি করে দিয়ে কেস করছেন। কেস করে 7 জনের নামে। এই ব্যাপারে ছেলের বাড়িতে কয়েক দফা সালিশি সভাও হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে সেই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে কোনো রকমে রক্ষা পায়। এদিকে সবচেয়ে বড় ব্যাপার হলো গত 2 দিন পূর্বে যখন মন্টি বেগমকে স্বামী, শাশুড়ি, শ্বশুর সহ 7 জন প্রাণে মারার চেষ্টা করে, তখন খবর শুনে তার বাবা মজিদ মিয়া, কাকা, কাকি ও মেশো তার বাড়িতে যাওয়াতে তাদের উপর মারধর শুরু করে। বর্তমানে 3 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে পরে বাধ্য হয়ে মেয়েটি একটি ছেলে সন্তানকে নিয়ে মধুপুর তার বাবার বাড়িতে বর্তমানে আশ্রয় নেয় এবং 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এখন মেয়েটি তাদের শাস্তির অপেক্ষায় দিন গুনছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বশাসিত জেলা পরিষদ এলাকায় স্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, স্কুল পরিচালন কমিটি এবং জনপ্রতিনিধিদের নিয়ে এক শিক্ষা বিষয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি যুব কল্যাণ মন্ত্রী পরীক্ষিত মুরা সিং সহ অন্যান্যরা।
সাব্রুম মহকুমায় মনুবাজার বসুন্ধরা হল প্রাঙ্গণে একদিনের শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই শিক্ষা বিষয়ক আলোচনা চক্রের উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি যুব কল্যাণ মন্ত্রী পরীক্ষিত মুরা সিং। উপস্থিত ছিলেন এডিসি সদস্য রাজেন্দ্র রিয়াং, বিধায়ক প্রভাত চৌধুরী, এমডিসি অরুণ ত্রিপুরা সহ অন্যান্যরা। রূপাইছড়ি এলাকায় জুনিয়র বেসিক স্কুলের সংখ্যা 87, ছাত্রদের সংখ্যা 2821 জন, শিক্ষকের সংখ্যা 221 জন। সভায় স্কুল পরিচালন কমিটি কিছু ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করেন এবং স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এই দিনের এই সভায়। উপস্থিত বক্তারা বলেন, যদি শিক্ষার গুণগত মান বাড়াতে হয় তাহলে শিক্ষকদের ছাত্রের প্রতি অধিক যত্নবান হতে হবে। এর ফলে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে ক্রীড়া সংগঠিত হবে, তাতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে কিছু নির্দেশিকা জারি করেন, সেই বিষয়গুলিও পর্যালোচনা করেন এই দিনের এই সভায়। মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, একথা আমরা বলি তো। তাহলে শিক্ষক সমাজের কাছে এত বেশি কথা বলার কি দরকার আছে? তারপরও আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন প্রত্যেক বছর কোয়ালিটি এডুকেশনের উপর আমরা বলছি, কেননা স্মরণ করিয়ে দিতে হবে, দুর্বলতাগুলি ব্যাখ্যা করতে হবে এবং সমাধানের সূত্র খুঁজে বের করা, সঠিকভাবে আমাদের স্কুলগুলি চালানো, এটা হচ্ছে আমাদের মুখ্য ভালো কথা। একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষ কোথায় পড়াশোনা করে? তারা একেবারে গ্রামের ভিতরে, সে বাঙালি হোক, মুসলমান হোক, পাহাড়ি হোক, যাই হোক, তারা কিন্তু পিছিয়ে পড়া অংশের মানুষ, তারা ভিতরে পড়াশোনা করে। তাদের একটু আশা কি, আমি মিলে একটু পাবো কিনা, আমার গার্ডিয়ানরা ছাত্রদের পড়াশোনা করানোর সাথে সাথে একটু স্কুলে খাবার পাই কিনা, এইসব বিষয়ে গ্রামের মানুষের একটা ভরসা থাকে। এখন ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রয়াস সামাজিক সংস্থার কর্মসূচির অঙ্গ হিসেবে এক জনসচেতনতা শিবির করল আরক্ষা দপ্তর। তেলিয়ামুড়া প্রয়াস সামাজিক সংস্থার কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক জনসচেতনতা শিবির করল আরক্ষা দপ্তর। মূলত সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতন, নেশা এবং জুয়ার মতো সামাজিক ব্যাধির উপর আলোচনা হয়। এই জনসচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সহ আধিকারিক হরিপদ দাস, এসডিপিও ব্রজেন্দ্র দেববর্মা, এসআই সহদেব দাস, বিদ্যালয়ের প্রাতঃ ও দুপুর বিভাগের প্রধান শিক্ষক যথাক্রমে বিজয় মোদক এবং নারায়ণ বসাক প্রমুখ। বক্তারা পথ দুর্ঘটনা, নারী নির্যাতন, নেশা এবং তীর জোয়ার মতো সামাজিক ব্যাধির রোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আমি যদি নিজে এই জিনিসটা সম্পর্কে সচেতন হই, এই জিনিসটা সম্পর্কে যদি আমার জানা থাকে না, আমি এই কাজটা করলে এই হইব, তাহলে আমি আরেকজনকে বোঝাতে পারি, তাহলে এরকম করে সমাজটা আরো সুন্দর হইব। এই দিনের শিবিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ডাকঘর দীর্ঘ বছর ধরে নানা সমস্যায় ভুগছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এই ডাকঘরটির দিকে কোনো নজরই দিচ্ছে না। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, বাজারের মধ্যে কি করে চলতে পারে একটি ডাকঘর? বক্সনগর ডাকঘরের সমস্যাটা দীর্ঘ অনেক বছর ধরেই। বক্সনগর গ্রাম পঞ্চায়েত থেকে বাজারের মাঝে একটি দোকান ঘর দেওয়া হয় পোস্ট অফিস খোলার জন্য। দীর্ঘ প্রায় 35 বছর হয়, তারপর থেকেই এই ঘরেই কাজকর্ম চলে। কেন্দ্রীয় সরকার এই ঘরটির দিকে কোনোদিন নজর দেয়নি। ঘরে নেই বিদ্যুৎ, নেই আসবাবপত্র, কর্মচারী মাত্র 2 জন, আর একজন তো শুরু থেকেই এখনো পর্যন্ত রয়েছেন। দরজা ভাঙা, খাওয়ার জল পর্যন্ত নেই, বাথরুম যাওয়ার জায়গা নেই। এত বড় এলাকাতে বাজারের মধ্যে এত অব্যবস্থায় কি করে চলতে পারে একটি ডাকঘর, তা নিয়ে প্রশ্ন মুখে মুখে। প্রথমত অবস্থা আমরা ঘরের কন্ডিশনই খারাপ, দরজা নাই, বৃষ্টি ভরে বা সেলিং টেলিং কোনো কিছু নাই। আর হিসাবে এই যে বক্সনগর পোস্ট অফিসটা, এটা তো অনেকটা এরিয়া নিয়ে 3 টাকাও সভা, কিন্তু আসলে আমরা তাই আমরা ব্রাঞ্চ অফিস, আমরা বেতন ওদের কম, আমরা যা হোক আমরা সরকার ওইটার ভিত্তিতে তেমন একটা গুরুত্ব দেয় না। কাঠামোর 1 নম্বর হইল পরিকাঠামোর উন্নতি করা। আর এখানে কাজ করতে গিয়া এটা অফিসিয়ালি ব্যাপার, যেটা যেমন আমরা ওই বই, বিভিন্ন ধরনের বই ওপেন করতে গিয়া যেমন আমরা ডিপোজিট ফর্ম পাই না, এই পিএলআই রিসিট বুক পাই না, ইন্স্যুরেন্সের বেলা অফিসে বই নাই, যার জন্য আমরা পাঠাচ্ছি না। এখন অফিসে বই আইছে, বই আমরা রেগুলার পাঠাইতেছি। এই
গিয়ে সমস্যা। আর এক তো হইলে এটা এমন একটা ঘর, এটার ভিতরে বালা একটা দরজা নাই, এয়ারফ্রেম ফ্যাশনের ওয়াল গুলো খারাপ, পানি আইয়া ফুরা থাকে, কোন সময় দেখা যাচ্ছে দরজা বাতাসে উড়ে যায়। এটা তো সরকার দেখানোর উচিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে যুব সম্প্রদায়ের একাংশের মধ্যে আইএসের বাড়তে থাকা প্রভাব থেকে কিভাবে বের করা যায় তা নিয়ে রবিবার এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। 10টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধানদের নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এলসি গোয়াল। ধস নেমে ধ্বংসস্তূপে পরিণত হল মণিপুরের গোটা একটা গ্রাম। ঘটনায় প্রাণ হারালো অন্তত 20 জন। উদ্ধার কার্যে এনডিআরএফ।